আমি মিন্টু শাহজি XYZ এরকম বলছি না, যারা এরকম রাস্তা তৈরি করে রাখছেন, চলে যাওয়ার জন্য তৈরি করে রাখছেন, তাদের বিরুদ্ধে মানুষ রায় দেবেন, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। সাময়িককালের জন্য বরখাস্ত করা হলো মানে কি রাস্তাটা ক্লিয়ার রাখা হলো? দলবদলুদের প্রার্থী করা উচিত না। শুনেছি উনি জেলা পরিষদ থেকে পদত্যাগ করেননি। এটা তো উনি পরস্পর বিরোধী আচরণ করছেন। এটা হয় না, রাজনীতিতে এই ধরনের নোংরামি চলে না, এই ধরনের নোংরামি চলে না। আমি মফিদুল হক সাহাজি মিন্টু ভাইকে বলবো যে আপনি দ্রুত পদত্যাগ করুন, দ্রুত পদত্যাগ করে আপনার অবস্থান ক্লিয়ার করুন। আলোচনা করবেন যে উনি একদিকে আইএসএফের প্রার্থী, একদিকে আমার দলের প্রার্থী, উনি একদিকে আমরা প্রাণপাত করছি ওনাকে জেতানোর জন্য, একদিকে আমার নওশাদ ভাইজান, আমার প্রিয় নেতা, জননেতা নওশাদ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়ছেন, কারণ 294টা কেন্দ্রে সমস্ত প্রার্থীরাই তাকে প্রচারে চাইছেন, তিনি ছুটেও বেড়াচ্ছেন। এই আমার পলাশিপাড়ায় তিনি এসেছিলেন, আমার দেখে কত কষ্ট লাগছিল। 3.5 ঘন্টা তিনি এখানে পলাশিপাড়াতে মানে রোড শো করেছেন, তারপরে 2টো জনসভা করেছেন, মানে আমার সমর্থনে একটা, আমাদের চাপড়ার ক্যান্ডিডেটের সমর্থনে একটা, আবার তারপরে ওই রাত্রিরে উনি ছুটে গেছেন নবদ্বীপে ছুটে গিয়ে সিপিএম প্রার্থী মানে সমর্থনে একটা জনসভা করেছেন। কোনো দিন, কোনো সময়, কোনো মুহূর্ত রেস্ট নিচ্ছেন না। রাত্রে বোধহয় 2 থেকে 3 ঘন্টা ঘুমোচ্ছেন বলে আমার মনে হচ্ছে না। এত পরিশ্রম করছেন যাদের জন্য, তারা যদি কেউ এই ধরনের কাজকর্ম করেন তাহলে মানুষ বিবেচনা করে ভোট দেবে। কোনো ব্যক্তি প্রার্থী তিনি যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অবস্থান না নিয়ে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবস্থান না নিয়ে, তিনি যদি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে না গিয়ে তিনি যদি কোনো একটা পার্টিকুলার প্রার্থীর বিরুদ্ধে রাজনীতি করেন, সেটা আমার পার্টির রাজনৈতিক কলাকৌশল, আমার পার্টির রাজনৈতিক থিওরি, আমার পার্টির রাজনৈতিক সিস্টেম, আমার পার্টির রাজনৈতিক যে দর্শন, যে রাজনৈতিক দর্শন বিরোধী, সেটা মিন্টু শাহজি হোক আর XYZ কিংবা আমি নিজেই হই, সেটা দর্শন বিরোধী কাজ হবে। আমরা দেখেছি যে সাময়িককালের জন্য বরখাস্ত রেখেছেন, সেক্ষেত্রে তো আপনি একজন সাংবাদিক, তো আপনি এরকম বলতেই পারেন যে রাস্তাটা খুলে রাখা হয়েছে। রাস্তা খুলে রাখছে যে আইএসএফ থেকে জিতলে তিনি তৃণমূলের মন্ত্রিত্ব পদ পাবে মফিদুল হক মিন্টু শাহজি। এখন দেখুন, আইএসএফের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি জিতে মিন্টু শাহজি তৃণমূলে চলে যান, মন্ত্রী হওয়া তো দূরের কথা, তাহলে উনি মানুষের রায় নিয়ে চলে গেছেন, মানে এটা তো আগামী দিন বলবে। তারপরেও আমি বলে রাখছি, তৃণমূল কংগ্রেস তারপরেও বলে রাখছি, মানুষ বিবেচনা করবেন, মানুষ বিচার করবেন, জয় পরাজয় তো তারপরে এই সব সিদ্ধান্ত। তারপরেও বলে রাখছি, যদি মিন্টু শাহজি কেন আমাদের দলের কেউ যদি দল সিদ্ধান্ত নেওয়ার বাইরে কোনো স্টেপ নেয়, আমি রাজ্য পার্টির সভাপতি হিসাবে পরিষ্কার বলছি, তাদেরকে গণধোলাই দেওয়া উচিত। যেসব সক্রিয় কর্মী থাকতো তাদেরকে আমরা এখন মূল ফ্রন্টে তাদেরকে দেখতে পাচ্ছি। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজানরা যেমন আইএসএফের প্রাণ, তেমন আইএসএফের অঙ্গ হচ্ছে, আইএসএফের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমার প্রত্যেকটা প্রাণের কর্মী। এরা মার খেয়েছে, এরা মামলা খেটেছে, এরা মামলা খেয়েছে, এরা জেল খেটেছে, এরা আটক হয়েছে, এরা লড়াই করে জায়গাটা আজকে এরা তৈরি করেছে। কাজেই আজকে যদি এদেরকে মানে অ্যাভয়েড করে, কিংবা এদেরকে পাত্তা না দিয়ে, কিংবা এদেরকে অগ্রাহ্য করে, কিংবা এদেরকে পিছনের সারিতে রেখে দিয়ে কেউ যদি ভাবেন নির্বাচনী যুদ্ধে জিতব, আসলে তিনি বোকামি করছেন। ওয়াকফ সম্পত্তি নিয়ে লড়াই করার, প্রতিবাদ করার দাবি যদি কোনো রাজনৈতিক নেতা করে, আমি বলবো মিথ্যাচার করছে। একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া আর সিপিএমের বামপন্থী কিছু বন্ধুজন ছাড়া কেউ লড়াই করেনি ওয়াকফ সম্পত্তির জন্য। এসএসটিভিতে আপনাকে স্বাগত। আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের সাথে আছে আইএসএফের অবজারভার, পলাশিপাড়ার আইএসএফ প্রার্থী শামসুল হক মল্লিক আছে। আপনাকে তো দেখেছিলাম যে দেগঙ্গাতে আপনি সক্রিয়ভাবে কাজ করছিলেন বেশ কিছু মাস, প্রায় 7 থেকে 8 মাস আপনি ওখানে একভাবে দেগঙ্গাতে পড়েছিলেন। সমস্ত অবজারভারদেরকে নিজ আসনে প্রার্থী ঘোষণা করা হলো। আপনাকে কোথায়, আপনার বাড়ি কোন নগরে, আর সেখান থেকে তুলে এনে আপনাকে নদিয়াতে, আপনাকে পলাশিপাড়া বিধানসভাতে আপনাকে প্রার্থী করা হলো। এর নেপথ্যে কারণ কি বুঝছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে
আমাদের পার্টি নির্বাচনের বহু পূর্বেই আমরা পার্টির রাজ্য কমিটি থেকেই ঠিক করা হয়েছিল যে অবজারভার বিভিন্ন কেন্দ্রে নিয়োগ করা হবে। তো সেই মোতাবেক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা পশ্চিমবাংলার বেশ কিছু বিধানসভায় পার্টির পক্ষ থেকে অবজারভার নিয়োগ করা হয় এবং আমাকে অবজারভার হিসেবে দেগঙ্গায় দায়িত্ব দেওয়া হয়। আমি অবজারভারের যে দায়িত্ব সে দায়িত্ব 7 মাস ধরে পালন করেছি। সেক্ষেত্রে সাংগঠনিক যে দুর্বলতাগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে সাংগঠনিক স্তরকে খুব মজবুত করেছি এবং আইএসএফ যাতে সেই বিধানসভায় জেতার মতো পরিস্থিতি হতে পারে তেমন পরিস্থিতি তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, সাংগঠনিক ভিত্তিকে মজবুত করেছি। পরবর্তীতে যখন ইলেকশন ঘোষণা হয় তখন পার্টির ঊর্ধ্বতর নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে আমাকে পলাশীপাড়ায় দাঁড়াতে হবে। তো খুব স্বাভাবিকভাবে শৃঙ্খলা মেনে, পার্টির নিয়ম মেনে, পার্টির নেতৃত্বের সিদ্ধান্ত মেনে আমি পলাশীপাড়ায় ক্যান্ডিডেট হলাম। আমরা দেখলাম দেগঙ্গা বিধানসভাতে সদ্য তৃণমূল ছেড়ে এলো। আমরা জানি যে তিনি জেলা পরিষদের সদস্য পদে আছেন, সেটাতেও তিনি এখনও রেজিগনেশন দেয়। জেলা পরিষদের যে লাভজনক পদে আছেন সেই পদ থেকে উনি এখনও ইস্তফা দেননি। যদি উনি ইস্তফা না দিয়ে থাকেন সেটা দায় ওনার, এবং এটা উনি যদি ইস্তফা না দিয়ে থাকেন এখনও যদি সেই লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন তাহলে তো এটা মনে করব যে আইএসএফের সঙ্গে উনি অন্যায় করছেন। কারণ ওনার সম্পূর্ণ পদত্যাগ করে, সমস্ত লাভজনক পদ ত্যাগ করে আমার পার্টির চেয়ারম্যানকে দেখে ওর শিক্ষা নেওয়া উচিত ওদের। কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যানকে দেখে যদি শিক্ষা না নিয়ে উনি যদি এটা করেন, হ্যাঁ, এখনও লাভজনক পদ বজায় রেখে উনি যদি আইএসএফের প্রার্থী হন, আইএসএফের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তার দায় সম্পূর্ণ ওনার। এর দায় তো আমরা কেউ নিতে পারবো না। আপনি অবজারভার ছিলেন, আপনি তো ওখানে একেবারে মাটি কামড়ে পড়েছিলেন, সেখান থেকে আপনাকে এত দূরে পাঠিয়ে দেওয়া হলো। দেখুন, বিষয়টা হচ্ছে পার্টি নেতৃত্বের সিদ্ধান্ত। আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষ করে পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং পার্টির প্রধান পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজানের যে আমরা নেতৃত্ব মেনে চলি, সেই নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমি পার্টি শৃঙ্খলা মেনে এখানে প্রার্থী হয়েছি। এক্ষেত্রে আমাকে অনেকেই অনেক কথা বলেছেন, আপনারাও বলেছেন কেউ কেউ, যে প্রত্যেকটা অবজারভারকেই তাদের স্ব কেন্দ্রে প্রার্থী করা হয়েছে, আপনাকে করা হয়নি কেন? সেটার তো জবাব আমি দিতে পারবো না, সেটার জবাব ঊর্ধ্বতন নেতৃত্ব দিতে পারবে। তবে আমি নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত ছিলাম। যে লড়াইয়ের মানসিকতা নিয়ে দেগঙ্গাতেও ছিলাম, সেই লড়াইয়ের মানসিকতা নিয়ে আমি পলাশীপাড়াতেও আছি। কি মনে হচ্ছে দেগঙ্গাতে কি হবে? যে সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে এলো, তাকে ক্যান্ডিডেট করে দিল, মানুষ কি ভরসা করবে বলে মনে হয়? দেখুন, দেগঙ্গার সাধারণ মানুষকে আমি 7 মাস ধরে যা দেখেছি, দেগঙ্গার মানুষ কিন্তু সহজ সরল মানুষ। দেগঙ্গার মানুষ তারা যথেষ্ট বিবেচক মানুষ। সুতরাং তারা বিবেচনা করে নিশ্চয়ই ভোট দেবেন এবং ভাইজানদের যা প্রত্যাশা, সেই প্রত্যাশা নিশ্চয়ই হয়তো পূরণ করবেন মানুষ। কি হতে চলেছে? আমরা দেখলাম আপনাদের সাথে যারা যেসব সক্রিয় কর্মী থাকতো তাদেরকে আমরা এখন মূল ফ্রন্টে তাদেরকে দেখতে পাচ্ছি। দেখুন, এই অভিযোগ আমার কাছেও আছে যে যারা আমাদের সক্রিয় কর্মী, বিশেষ করে গত 7 মাস ধরে আমি যাদেরকে নিয়ে কাজ করছিলাম, যারা লিডিং পার্টে থাকছিলেন, শোনা যাচ্ছে তারা অনেকেই আমার কাছে অভিযোগ করছেন যে আমাদেরকে বিভিন্ন অঞ্চল সভাপতিরা, যারা আইএসএফের অঞ্চল সভাপতি, তারা আমার কাছে অভিযোগ করছেন, এটা সত্যি কথাই বলেছেন আপনি, অভিযোগ করছেন যে আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমাদেরকে কোনো রকম পাত্তা দেওয়া হচ্ছে না। এমনকি আমাদের দলের অনেক বিরোধী দলনেতা তথা বিরোধী দলনেত্রী তারাও আমার কাছে অভিযোগ করছেন যে আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি তো সেই বিষয়টা যেহেতু ওখানে নেই, সুতরাং আমি জানি না। তারপরেও আমি বলবো যে আইএসএফের প্রাণ হচ্ছে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজানরা যেমন আইএসএফের প্রাণ, তেমন আইএসএফের অঙ্গ হচ্ছে, আইএসএফের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমার প্রত্যেকটা প্রাণের কর্মী। এরা মার খেয়েছে, এরা মামলা খেটেছে, এরা মামলা খেয়েছে, এরা জেল খেটেছে, এরা আটক হয়েছে, এরা লড়াই করেছে,
লড়াই করে জায়গাটা আজকে এরা তৈরি করেছে। কাজেই আজকে যদি এদেরকে মানে অ্যাভয়েড করে কিংবা এদেরকে পাত্তা না দিয়ে কিংবা এদেরকে অগ্রাহ্য করে কিংবা এদেরকে পিছনের সারিতে রেখে দিয়ে কেউ যদি ভাবেন নির্বাচনী যুদ্ধে জিতব, আসলে তিনি বোকামি করছেন। কি বলছেন? উনি তো মন্ত্রী হবে বলছে, অনেক জায়গায় বলছে যে উনি মন্ত্রিত্বের পদ পাবে, উনি জিতলে, মিন্টু শাহজি জিতলে মন্ত্রিত্বের পদ পাবে। তাহলে কি বাম আইএসএফ ক্ষমতায় আসছে বলে মনে হচ্ছে? সেরকম তো বাম আইএসএফ ক্ষমতায় আসছে বলেই মনে হচ্ছে। যদি বাম আইএসএফ ক্ষমতায় আসে, মিন্টু শাহজি তবে তো মন্ত্রী হতে পারবেন। আর যদি বাম আইএসএফ ক্ষমতায় না আসতে পারে, যদি অন্য কেউ ক্ষমতায় আসে, তাহলে মিন্টু শাহজি মন্ত্রী হচ্ছে নাকি? এরকম ব্যাপার আছে নাকি? শোনা যাচ্ছে তো। তাহলে কি এটা যে কাকলি ঘোষ দস্তিদার এই জন্যই কি ওনাকে সাময়িক কালের জন্য বরখাস্ত করেছেন? মানে আমরা দেখলাম ওনাকে বরখাস্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ব্যাপার, আমি বিষয়ে মন্তব্য করা উচিত না। তারপরেও হচ্ছে যে ওনাকে নাকি বরখাস্ত করা হয়েছে, নাকি না আমি মিডিয়াতে দেখেছি কাকলি ঘোষ দস্তিদার ওনাকে বরখাস্ত করছেন এবং বলছেন যে ওনাকে সাময়িক কালের জন্য বরখাস্ত করা হলো। পরে আবার দলে নিয়ে হবে। প্রশ্ন তো এটাই যে উনি কি রাস্তা খুলে রাখলেন, কাকলি ঘোষ দস্তিদার যে রাস্তা খুলে রাখলেন? কারণ আমরা যেটা জানি, দলত্যাগ করলে তাকে দলবিরোধী আচরণের জন্য বরখাস্ত করার এবং আজীবন তাকে সাসপেন্ড করে দেওয়ার, বরখাস্ত করা, বহিষ্কার করার একটা নিয়ম প্রচলন আছে প্রত্যেকটা সাংগঠনিক, প্রত্যেকটা দলে। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি এটা করে থাকে, কাকলি ঘোষ দস্তিদার করেছেন, আমরা দেখেছি যে সাময়িক কালের জন্য বরখাস্ত রেখেছেন। সেক্ষেত্রে তো আপনি একজন সাংবাদিক, তো আপনি যেরকম বলতেই পারেন যে রাস্তাটা খুলে রাখা হয়েছে। রাস্তা খুলে রাখছে যে আইএসএফ থেকে জিতলে তিনি তৃণমূলের মন্ত্রিত্ব পদ পাবে মফিদুল হক, মিন্টু শাহজি। এখন দেখুন, আইএসএফের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি জিতে মিন্টু শাহজি তৃণমূলে চলে যান, মন্ত্রী হওয়া তো দূরের কথা, তাহলে উনি মানুষের রায় নিয়ে চলে গেছেন, মানে এটা তো আগামী দিন বলবে। তারপরেও আমি বলে রাখছি, তৃণমূল কংগ্রেস এতদিন পরেও বলে রাখছি, তারপরেও বলে রাখছি, মানুষ বিবেচনা করবেন, মানুষ বিচার করবেন, জয় পরাজয় তো তারপরে এই সব সিদ্ধান্ত। তারপরেও বলে রাখছি, যদি মিন্টু শাহজি কেন আমাদের দলের কেউ যদি দল সিদ্ধান্ত নেওয়ার বাইরে কোনো স্টেপ নেয়, আমি রাজ্য পার্টির সভাপতি হিসাবে পরিষ্কার বলছি, তাদেরকে গণধোলায় দেওয়া উচিত। আর যারা এসব রাস্তা তৈরি করে রাখছেন, আমি মিন্টু শাহজি XYZ এরকম বলছি না, যারা এরকম রাস্তা তৈরি করে রাখছেন, চলে যাওয়ার জন্য তৈরি করে রাখছেন, তাদের বিরুদ্ধে মানুষ রায় দেবেন, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। এতে আমার কোনো ভয় ডর নেই। উনি জেলা পরিষদের পদ থেকে আমরা সরে যায়নি, তাহলে কি উনি তো তৃণমূল কংগ্রেসের ছিলেন এতদিন, তারপরে এখন আইএসএফ আবার কি সেই ঘুরেই যাবে? জেলা পরিষদের সদস্য পদ ছেড়ে দেননি, এই অভিযোগ আমার কাছেও আছে, আমাদের কর্মীরাও আমাকে জানিয়েছেন। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠেই, হ্যাঁ, বিবেচক ভোটাররা বিবেচনা করবেন যে উনি একদিকে আইএসএফের প্রার্থী, একদিকে আমার দলের প্রার্থী, উনি একদিকে আমরা প্রাণপাত করছি ওনাকে জেতানোর জন্য, একদিকে আমার নওশাদ ভাইজান, আমার প্রিয় নেতা, জননেতা নওশাদ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়ছেন, কারণ 294টা কেন্দ্রে সমস্ত প্রার্থীরাই তাকে প্রচারে চাইছেন, তিনি ছুটেও বেড়াচ্ছেন। আমার পলাশিপাড়ায় তিনি এসেছিলেন, আমার দেখে কত কষ্ট লাগছিল। 3.5 ঘন্টা তিনি এখানে পলাশিপাড়াতে মানে রোড শো করেছেন, তারপরে 2টো জনসভা করেছেন, মানে আমার সমর্থনে একটা, আমাদের চাপড়ার ক্যান্ডিডেটের সমর্থনে একটা, আবার তারপরে ওই রাত্রিরে উনি ছুটে গেছেন নবদ্বীপে ছুটে গিয়ে সিপিএম প্রার্থী মানে সমর্থনে একটা জনসভা করেছেন। কোনো দিন, কোনো সময়, কোনো মুহূর্ত রেস্ট নিচ্ছেন না। রাত্রে বোধহয় 2 থেকে 3 ঘন্টা ঘুমোচ্ছেন বলে আমার মনে হচ্ছে না। এত পরিশ্রম করছেন যাদের জন্য, তারা যদি কেউ এই ধরনের কাজকর্ম করেন, তাহলে মানুষ বিবেচনা করে ভোট দেবেন। আমার তো কিছু বলার নেই, মানুষ বিবেচনা করে ভোট দেবেন। পদ নিয়ে আছে তৃণমূলের, হচ্ছে আইএসএফ এর প্রার্থী, আবার আইএসএফ থেকে জিততে তাহলে আবার ঘুরে সেই একই বিষয় বলছেন বারবার। হ্যাঁ, যদি উনি, আমিও শুনেছি উনি জেলা পরিষদ থেকে পদত্যাগ করেননি, এটা তো উনি পরস্পর বিরোধী আচরণ করছেন। এটা হয় না, রাজনীতিতে এই ধরনের নোংরামি চলে না। আমি মফিদুল হক শাহজি মিন্টু ভাইকে বলবো যে আপনি দ্রুত পদত্যাগ করুন,
দ্রুত পদত্যাগ করে আপনার অবস্থান ক্লিয়ার করুন আপনি। জিরো থেকে তাকে তো হিরো বানানো হলো, এখন সে টিকিট পেল না বলে তৃণমূল কংগ্রেসের টিকিট পেল না বলে সে আইএসএফে এলো। তিনি দল বিরোধী কোনো কথা বলছেন না, তিনি সরাসরি বিদেশের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের ওর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে আনিসুর রহমান বিদেশ। দেখুন, আমার পার্টির চেয়ারম্যান তথা পার্টির প্রধান পৃষ্ঠপোষক তথা পার্টি, আমাদের পার্টির উত্থানটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই রাজনীতি, তৃণমূল কংগ্রেসের এই যে মানে কুরাজনীতি, এর বিরুদ্ধে লড়াই করেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করেই আমার প্রিয় পার্টির চেয়ারম্যান, আমার প্রিয় নেতা, হ্যাঁ, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী 41 দিন জেল খেটেছেন লড়াই করে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিটা মুহূর্তে তিনি লড়াই করছেন, আমরা সবাই লড়াই করে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সেখানে আমাদের প্রত্যেকটা প্রার্থী, তাদের মূল বক্তব্য হচ্ছে তৃণমূল এবং বিজেপি বিরোধী, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতি তথা আরও যে বিষয়গুলো আছে, তৃণমূল কংগ্রেসের কুরাজনীতি বলতে পারি, এটার বিরুদ্ধেই আমাদের মূল লড়াই। সেখানে যদি কোনো ব্যক্তি প্রার্থী তিনি যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অবস্থান না নিয়ে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবস্থান না নিয়ে, তিনি যদি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে না গিয়ে তিনি যদি কোনো একটা পার্টিকুলার প্রার্থীর বিরুদ্ধে রাজনীতি করেন, সেটা আমার পার্টির রাজনৈতিক কলাকৌশল, আমার পার্টির রাজনৈতিক থিওরি, আমার পার্টির রাজনৈতিক সিস্টেম, আমার পার্টির রাজনৈতিক যে দর্শন, যে রাজনৈতিক দর্শন বিরোধী, সেটা মিন্টু শাহজি হোক আর XYZ কিংবা আমি নিজেই হই, সেটা দর্শন বিরোধী কাজ হবে। উনি তো বলছে যে আমার ওয়াকফ সম্পত্তির জন্য আমি দল ছেড়ে দিয়েছি, যে অনেকে আবার অভিযোগ করছে যে উনি ওয়াকফ সম্পত্তি নিজেই দখল করে রেখে দিয়েছেন। দেখুন, ওয়াকফ সম্পত্তি যদি উনি দখল করে রেখে দিয়েছেন, আমার কাছেও এই অভিযোগ এসছে যে উনি ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়ে বলছে আমার ঘুম হয়নি যেদিন ওয়াকফ আইন লাগু হয়, তাই জন্য আমি দল ছেড়ে দিয়েছি। অনেক জায়গায় গিয়ে বলছে সেটা উনি কেন দল ছেড়ে দিয়েছেন তো উনিই বলতে পারবেন। হ্যাঁ, আবার আপনাদের যখন ইয়ে করা হয় তখন তিনি স্পষ্ট করে বলছে যে আমাকে প্রার্থী করা হলো না, তাই দল ছেড়েছি। সেই উনি দল কেন ছেড়েছেন, কিন্তু উনি তো বিভিন্ন জায়গায় নানা রকম কথা বলছেন, সে উনিই ভালো ব্যাখ্যা করতে পারবেন উনি দল ছেড়েছেন কেন। তবে উনি দল ছেড়েছেন, আমাদের দল সমৃদ্ধ হয়েছে, উনি দল ছেড়েছেন। কিন্তু ওয়াকফ সম্পত্তি নিয়ে লড়াই করার, প্রতিবাদ করার দাবি যদি কোনো রাজনৈতিক নেতা করে, আমি বলবো মিথ্যাচার করছে। একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া আর সিপিএমের বামপন্থী কিছু বন্ধুজন ছাড়া কেউ লড়াই করেনি ওয়াকফ সম্পত্তির জন্য। টানা গত যতদিন থেকে ওয়াকফ আইন লাগু হয়েছে তার আগে থাকতেই একমাত্র নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা পথে ছিলাম, আমরা পথে আছি, আমরা পথে থাকব। কাজেই কেউ যদি বলে এইটার প্রতিবাদ করে আমার বুকে কষ্ট হয়েছে তাই আমি ছেড়ে দিয়েছি, আমি বলবো ভালো কথা, তাহলে নওশাদ সিদ্দিকীর লড়াইয়ে তুমি চিরকাল থাকবে, এটাই আশা করি। দয়া করে তুমি ওই জেলা পরিষদের লাভজনক পদ থেকে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করে দাও, এবং সরকারি যে লাভজনক পদগুলোতে তুমি আছো তাড়াতাড়ি পদত্যাগ করে দাও, মানুষের কাছে ক্লিন চিট নাও। নওশাদ সিদ্দিকী তো নীতি, নৈতিকতা, গণতন্ত্রের কথা বলে। ওখানে মফিদুল হক শাহজির প্রচারে তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে বলছেন যে আমাদের এখানকার অবজারভার ছিল, আপনার নাম করে বলছেন শামসুল আলী মল্লিক, ওনাকে আমরা আলোচনা করে আমরা ওনাকে পলাশীপাড়া বিধানসভাতে পাঠিয়েছি। আলোচনা হয়েছিল কি আদেও? দেখুন, এটা পার্টির ইন্টারনাল বিষয়, আমার বলাটা উচিত নয়। পলাশীপাড়ায় আসার ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হয়েছে। আমার পার্টির আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি বলতে নারাজ, তারপরেও আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে মিন্টু শাহজি নিজে আমার কাছে গিয়ে হাত জোর করে প্রার্থীপদ চেয়ে নিয়েছিলেন। আপনি তাকে কি বলেছেন? আমি বলেছিলাম যে ভাইজানরা যদি সিদ্ধান্ত নেন পার্টির স্বার্থে এবং নেতৃত্বের সিদ্ধান্ত মেনে আমি ছেড়ে দিতে প্রস্তুত আছি। শর্ত একটাই, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমস্ত লাভজনক পদ কিংবা বর্তমান সরকারের সমস্ত লাভজনক পদকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, ছেড়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং তৃণমূল কংগ্রেস ছাড়েনি এমন লোকজনদের নিয়ে আপনি নির্বাচনে লড়াই করবেন না। কিন্তু এবং আমার যারা ছেলে মেয়ে আছে, আমার পার্টির যারা মার খেয়েছে, লড়াই করেছে,
সংগ্রাম করেছে, জেল খেটেছে, হ্যাঁ, তাদেরকে অসম্মান করবেন না, তাদের ব্যাকে ফেলে দেবেন না, তাদেরকে ফ্রন্টে রেখে রাজনৈতিক লড়াইটা চালাবেন। এটা আমি ওনাকে বলেছিলাম। তো এখন দেখা যাচ্ছে যে অনেকেই আমার কাছে অভিযোগ করছে যে তাদেরকে গুরুত্ব দিচ্ছে না, অঞ্চল সভাপতিদের গুরুত্ব দিচ্ছে না, অঞ্চলের নেতৃত্বদের গুরুত্ব দিচ্ছে না। তিনি নাকি নতুন নতুন লোকজন নিয়ে এসে সব টিম তৈরি করছেন। ভালো, খারাপ না, নতুন লোক নিয়েছে, কিন্তু আমার ছেলেদেরকে গুরুত্ব না দেয়া হলে ভাই আমি কিন্তু ক্ষেপে যাব। কারণ আমরা নেতা কিসের জানেন? আমার ছেলেরা আমায় নেতা মানে, আমার কর্মীরা আমায় নেতা মানে, তাই নেতা। তাই আমার কর্মীদের যদি কেউ অসম্মান করে, আমি কমিউনিস্ট পার্টি করে বড় হয়েছি ভাই, বাম রাজনীতি করে বড় হয়েছি ভাই, বাবা, আমার কর্মীদের যদি কেউ অসম্মান করে, আমার কর্মীদের যদি কেউ অসম্মানিত করে, আমার কর্মীদের যদি কেউ গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করে, আমি তার সবচেয়ে বড় শত্রু হব। এটা স্পষ্ট বলে দিলাম। লড়াই কেমন হচ্ছে তাহলে? দেখুন, ওখানে তো লড়াই আইএসএফের মানে জায়গাটা খুব স্ট্রং। গত 7 মাস ধরে আমি যা দেখেছি বা আমার ছেলেদের সহযোগিতা নিয়ে যা তৈরি করেছি, তাতে তো লড়াই স্ট্রং হওয়ার কথা। যদি কোনো রকমভাবে দুর্বলতা সৃষ্টি হয়, সেটা ওই প্রার্থীর জন্য হচ্ছে। উনি নিজেই কিছু ভুল করছেন, যার জন্য দুর্বলতা সৃষ্টি হতে পারে। তবে যে লহর উঠেছে দেখতে পাচ্ছি, সেই লহরে কোনো রকমভাবে যা ঘাটতি হয়, এর দায় নওশাদ সিদ্দিকীর না, এর দায় আমার পার্টির নয়, এর দায় ওনাকেই নিতে হবে। মিন্টু শাহজি তৃণমূল কংগ্রেস ছাড়লো, তারপরে দিওয়াঙ্গার মতো একটা স্ট্রং বিধানসভা তাকে ছেড়ে দেওয়া হলো। তাহলে কি আপনারা এত স্ট্রংভাবে ওখানে পড়েছিলেন, কি শিখবে যারা নতুন প্রজন্ম, যারা রাজনীতি করবে, যারা ভাবছে আইএসএফ করবে, তাহলে তাদের কি শিক্ষা হবে? যে অন্য একটা ওই দল থেকে কেউ এলো, তার টাকার বিনিময়ে হোক বা সেটিংয়ের বিনিময়ে হোক তাকে প্রার্থী ঘোষণা করা হলো, তাহলে কি মানে মানুষের ভরসার যোগ্যতা কি আদৌ বাড়বে বলে মনে হয়? আপনি তো দীর্ঘদিনের রাজনীতি করে আসেন। দেখুন, এ বিষয়ে যদি আমার ব্যক্তিগত মতামত চান, আমি ব্যক্তিগত মতামতই চাইবো। আমি এগুলো পার্টির রাজ্য সভাপতি হিসেবে বলছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। যদি ব্যক্তিগত মতামত চান, তাহলে আমি আপনাকে বলবো দলবদলুদের প্রার্থী করা উচিত না। একদমই। যারা টিকিট না পেয়ে দল ছেড়ে চলে আসে, নিজে মুখে বলে, তাদেরকে টিকিট, দল বদলাতে পারে, নানান কারণে দল বদলাতে পারে, দল বদলানো অন্যায়, আমি এটা বলছি না, কিন্তু টিকিট না পেয়ে দল ছেড়ে দেয় যারা, তাদের ওই ধরনের দল বদলুদের প্রার্থী করা উচিত না। এটা আমার ব্যক্তিগত মতামত। এত কিছু থাকা সত্ত্বেও তাদেরকে দল বদল করতে হচ্ছে। না, উনি তো বলেছেন সেটা, উনি তো দলনেত্রীর বিরুদ্ধে কিছু বলছেন না। হ্যাঁ, উনি সেটা বলেছেন যে আমাকে দলনেত্রী অনেক কিছু দিয়েছেন। এ তো জয়েনিংয়ের দিনে আপনিই তো সম্ভবত প্রশ্ন করছিলেন আমাকে, আমি তো আপনাকে চুপ করিয়ে দিলাম যে ভাই এসব প্রশ্ন করবেন না। সম্ভবত আপনিই করছিলেন প্রশ্ন করছিলাম নৈতিকতার প্রশ্ন, এবং সদ্য যারা তৃণমূল কংগ্রেস ছাড়ছে তাদেরকেই আপনারা প্রার্থী করছেন দেখলাম। আরাবুল ইসলাম, যাকে নওশাদ সিদ্দিকী নিজেই বলেছিল যে যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছে তাকে কোনোদিন দলে নেব না, তাকেই আমরা দলে নিতে তাকেই আমরা দেখলাম দলে নিল এবং তাকে টিকিট দেওয়া হলো। এবং আরাবুলের প্রশ্নে আমি খুব স্ট্রং অবস্থান নিচ্ছি। আরাবুলের প্রশ্নটা আলাদা। আরাবুলকে নেওয়ার জন্য আমিও সওয়াল করেছি। কেন না, আরাবুল নিজেকে সংশোধনের জায়গায় আনতে চাইছে বলে একটা কাতর অ্যাপিল করেছিলেন পার্টির কাছে, এবং বারবার মমতা ব্যানার্জি আরাবুল ইসলামকে ব্যবহার করেছে আর ছুঁড়ে ফেলে দিয়েছে, বারবার ব্যবহার করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি বলি, তাই আরাবুলের অবস্থানটা আলাদা। আরাবুলের একটা কাতর অবস্থান ছিল, কাতর আবেদন ছিল পার্টির কাছে যে আমি নিজেকে শুধরাতে চাই, আমি সংশোধিত হতে চাই, আমাকে সেই সুযোগ দেওয়া হোক। আরাবুলকে আমরা জানিয়েছিলাম, তুমি যে অপরাধগুলো করেছো, সেই অপরাধের জন্য, তুমি যে কার্যসূচিগুলো করেছো তৃণমূল কংগ্রেস করতে গিয়ে, সেই জন্য তোমাকে প্রথমে প্রকাশ্যে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এবং আরাবুল, আপনারা দেখেছেন অন ক্যামেরা, আরাবুল সেই অত্যাচারিতদের বাড়িতে গিয়ে তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে তারা করেছে। তাই আরাবুলকে নেওয়ার ব্যাপারে আমার স্পষ্ট অবস্থান ছিল যে আরাবুলকে নেওয়া হোক, কারণ কেউ যদি সংশোধিত হওয়ার সুযোগ পেতে চায় তাকে সংশোধিত হওয়ার সুযোগ দিতে হয়। কারণ আমাদের যে জেলখানা কারাগার, এই কারাগারগুলোর একটা নাম কিন্তু সংশোধনাগার। তাহলে সংবিধান যখন কাউকে সংশোধন হওয়ার সুযোগ দিতে চাইছে, সংবিধান যখন সেই প্রভিশন দিয়েছে, দেশ যখন সেই প্রভিশন দিয়েছে, আমরা দেশের ভেতরে থাকা একটা ছোট্ট রাজনৈতিক দল, তাহলে আমরা তাকে সেই সুযোগ দেবো না কেন? তাই আরাবুল এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা।
আরাবুল নিজেকে সংশোধন করতে চেয়েছে, আরাবুল নিজেকে পরিমার্জন করতে চেয়েছে, তাই আরাবুল নিয়ে প্রশ্ন করবেন না। আরাবুল নিয়ে আমি বলবো, আরাবুলকে নেওয়ার পক্ষে আমি জোরালো সওয়াল করেছি এবং এখনও জোরালো সওয়াল করছি। এরপরে যদি কেউ মানে পার্টির সঙ্গে চুক্তি ভঙ্গ করে, এটা তার দায়। কারণ যে টিকিট পাননি, আইএসএফ এলো তাকে টিকিট এখন একই প্রশ্ন বারবার করছেন। আমার তো আর স্পষ্ট অবস্থান, ব্যক্তিগত অবস্থানেই বলে দিয়েছি, কেউ যদি টিকিট না পেয়ে দল বদল করতে চায় তাহলে তার মানে সে স্বার্থের জন্য করছে, স্বার্থের জন্য করছে। মনে হয় এদের জলে থাকবে জেতার পরে। দেখুন, আমি তো আগেই ক্লিয়ার করেছি, আমি স্পষ্ট বলেছি, আগেই ক্লিয়ার করেছি যে ওকে যখন বরখাস্ত করে, ওনাকে যখন বরখাস্ত করে কাকলি ঘোষ দস্তিদার, তিনি বলেছেন সাময়িককালের জন্য বরখাস্ত করা হলো। প্রশ্ন আমার এখানে যে সাময়িককালের জন্য বরখাস্ত করা হলো মানে কি রাস্তাটা ক্লিয়ার রাখা হলো? দল বদলাবেন কিনা সিদ্ধান্ত তো তার, কিন্তু রাস্তাটা ক্লিয়ার রাখা হলো এজন্য কি? প্রশ্ন আমার। ধন্যবাদ। আমরা কথা বললাম আইএসএফের কার্যকরী সভাপতি, পলাশীপাড়া বিধানসভার তিনি আইএসএফের থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। নওশাদ সিদ্দিকও তার প্রচারে এসেছিল। দীর্ঘদিন তিনি একেবারে শুরু থেকেই কিন্তু আইএসএফের হয়ে তিনি সক্রিয়ভাবে লড়াই আজও চালিয়ে যাচ্ছেন।